নমস্কার, আমি সুচারু। ফুটবলের ট্রাম্প কার্ডে আপনাদেরকে স্বাগত জানাই। অঘটনটা ঘটেই গেল। আমরা দেখেছিলাম আগে নেদারল্যান্ডস, আমরা আগে দেখেছিলাম জার্মানির বিদায়, আর এবার বিশ্বকাপ থেকে 2026 ওয়ার্ল্ড কাপ থেকে বিদায় হয়ে গেল ব্রাজিলের। নরওয়ের কাছে পরাজিত হলো ব্রাজিল, স্কোর লাইন 2-1। প্রথমার্ধের টান টান উত্তেজনার ম্যাচ দ্বিতীয়ার্ধ থেকে খেলার রাশ ক্রমশ নিজেদের হাতে নিতে শুরু করছিল অবশ্যই বলতে হবে নরওয়ে। এবং সেখানে নরওয়ে একেবারে বেশি পরিমাণে তারা বল পজিশন করতে শুরু করে। তার মানেই বোঝা যাচ্ছিল যে ম্যাচের ওপর কিন্তু যথেষ্ট একটা দাপানি শুরু হয়ে গেল। এবং যাকে ভয় করছিল ব্রাজিল, হাল্যান্ড, সেই হাল্যান্ড কিন্তু আবার ভয়ঙ্কর ভূমিকায়। একেবারে দুটি দুর্দান্ত গোল হাল্যান্ডের পা থেকে, এবং শেষ বেলায় একেবারে ম্যাচের অন্তিম পর্বে পেনাল্টি থেকে গোল করলেন। সম্ভবত এবারের বিশ্বকাপটাই তার শেষ বিশ্বকাপ। ব্রাজিলের নায়ক নেইমার, তিনি কিন্তু মাথায় সেই সোনার মুকুটটা পেলেন এ কথা বলা যাবে না, কারণ তার কেরিয়ারে, তার ফুটবল কেরিয়ারে কিন্তু তার নিজের হাতে বিশ্বকাপ ছুঁয়ে দেখা হলো না, এটা বলা যেতে পারে। এবং ব্রাজিলের এই বিদায়ের পর আর কি অঘটন অপেক্ষা করছে এবং কেন ব্রাজিল পরাজিত হলো এটা দেখার, এবং নরওয়ে আরও কতটা সম্ভাবনাময়, আর কি হতে পারে, এ বিষয় নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সিনিয়র সাংবাদিক, বিশিষ্ট ক্রীড়াবিদ যশবন্ত বিশ্বাস। কথা বলবো তার সঙ্গে। চলুন সরাসরি তার সঙ্গে প্রশ্নে যাওয়া যাক। যশবন্তদা, অভাবনীয় ফুটবল খেললো নরওয়ে, এবং সেই আবার হ্যাল্যান্ড, তুমি যার কথা বারবার বলছিলে, বিধ্বংসী। মানে ওই উড়ছি লম্বা চুল নিয়ে এবং দীর্ঘকায় চেহারা নিয়ে দৌড়টা দেখলেই মানে ভয় লাগে। আপামোর ব্রাজিল সমর্থকের মন ভেঙে গেল। কোন ভুলটা, কোন কারণে মনে হলো ব্রাজিলের এই ম্যাচটায় পরাজয় ঘটলো এবং 2026 বিশ্বকাপ থেকে ব্রাজিল বিদায় নিল? দেখো, ওভারঅল কালকে যেটা দেখলাম, তুমিও দেখেছো, এই মুহূর্তে তুমি যদি বলো ভারাক্রান্ত হৃদয় কিনা, আমার মনে হয় তোমার আমার সাথে আর প্লাসের অগণিত এই মুহূর্তে যারা ফুটবল প্রেমী বা যারা আমাদের এই শোটাকে দেখেন, ব্লেস করেন, আশীর্বাদ দেন, ভালোবাসেন, অনেকেরই ভগ্ন হৃদয়। কারণ আফটারঅল দেশটার নাম ব্রাজিল। এই যে রং দুটো, সবুজ এবং এই যে ইয়েলো, এটা কম্বিনেশন, ওই যে একটা দৌড়, ওই যে স্কিল, ওই যে হালকা বাঁ পায়ে ট্র্যাপ করে বল পড়তে না পড়তে ডান পায়ে ফিনিশ, এই যে একটা সাম্বার, যে একটা ছন্দ, কোথাও একটা ছন্দ পতন হলো। কারণ দেখো, বড় দল যখন হেরে যায় না, বিশ্বকাপে তার প্রভাব পড়ে। তাই বলে নরওয়ের যে উঠে আসাটা শেষ আটে, এবং তুই যে বলে হাল্যান্ড, দেখো হাল্যান্ড এমন একটা প্লেয়ার, ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার, দল বলছি দিদিয়ে দ্রোগবা, খুব কি বড় দেশ ছিল আইভরি কোস্ট না, কিন্তু দিদিয়ে দ্রোগবা ক্লাব ফুটবলে যতটা সফল, ওইখানে পেনিট্রেট জোনটা, যেটা বারবার আমরা বলার চেষ্টা করছি। দেখো, আমি আবারও বলি, আমরা ফুটবল ভালোবাসি, কিছু বোঝার চেষ্টা করি। আমরা নট এ টেকনিক্যাল আর ট্যাকটিক্যাল পার্সন, আমরা কেউ লুই ফিলিপ দ্য স্কোলারি নই, কেউ আনসেলত্তি নই, কেউ নই। কিন্তু প্রথম কথা যেটা আমার খুব খটকা লেগেছে, যে 90 মিনিটের মধ্যে যদি পেনাল্টি হয় কোনো দলের, সেই দলের দ্য বেস্ট পেনাল্টি শুটার আসা উচিত পেনাল্টি মারতে। টাই ব্রেকারটা তখন সবটা তোমার নিজের হাতে থাকে না, ওখানে বেস্ট অফ 5 চয়েস থাকে, সাম অফ দ্য টাই ব্রেক একটু মিস। আমরা রবার্তো বাজ্জিও, জিকোসো, কাকে পেনাল্টি মিস করতে দেখিনি, মেসিকে দেখেছি এই ওয়ার্ল্ড কাপে, আবার তার দুরন্ত গোলে ছন্দ ফিরেছে। কিন্তু ওভারঅল তুমি যে টিম হিসেবে দেখো, নরওয়ে কালকে তো পরিকল্পনা মাফিক খেলেছে। কি পরিকল্পনা? প্রথমে ওর ডিফেন্সটাকে কিন্তু সলিড রেখেছে, অর্থাৎ ফাঁক ফোকরটা কম ছিল, বোঝাপড়াটা ভালো ছিল। যখন দুটো উইং উঠছে, তখন কিন্তু মাঝমাঠ থেকে একটা প্লেয়ার কিন্তু এই স্ন্যাচিং যে পজিশনটা বলি, ডিফেন্সের ঠিক আগে আরেকটা তুমি কাউকে পাঠাচ্ছ ওয়ালের জন্য, এই জায়গাটা কিন্তু রেখেছিল। কারণ ব্রাজিলের ভর্তি প্লেয়ার, তারা স্কিল, প্রচুর স্কিল। আবার হাল্যান্ড এমন একটা সুযোগ, তুমি যদি সেকেন্ড গোলটা ভাবো, কোন জায়গার থেকে মেরেছে তুমি গোলটা ভাবো, মানে বাঁ পায়ে তো গোলার মতো মারলো, কিন্তু এই যে ফাঁক ফোকরটা খুঁজে নাও, এই জন্যই তো হাল্যান্ড। কিছু তো কারোর মধ্যে স্পেশালিটি থাকবে সুচারু, দিদিয়ে দ্রোগবা বা যে মিশরের সালাহ, এই যে আর্জেন্টিনার সামনে পড়তে যাচ্ছে, খুব ইজি ম্যাচ হবে না। এবং একটা জিনিস দেখো, আমরা কবে আমি আর্জেন্টিনার কথায় পরে আসছি। প্রথমে
প্রথম বলছো যে পেনাল্টি শুট আউটে যাকে মারতে পাঠিয়েছিলেন আনসেলত্তি তার ম্যাচ, তার অন্যান্য ম্যাচে গোল নেই। আমি তা বলছি না, বলতে চাইছি না, কিন্তু তিনি কিন্তু ভিনিসিয়াস, অর্থাৎ পেনাল্টি নেওয়ার জন্য কিন্তু স্নায়ু যুদ্ধ চলে সেখানে লড়াই। ভিনিসিয়াসকে দেওয়াই মানে আমার বক্তব্য যে আজকে ধরো এই যে আমরা সংবাদপত্রে কাজ করছি, তুমি তো নির্ধারণ করো বিট করো, তো আমি যেনকে থাকবে সুচারু, আমি তো সুচারুকে ওই বিটেই পাঠাবো, কারণ খবরটা আমার অনেক আগে আসবে, খবরটা সঠিক হবে এবং খবরটা যথাযথ হবে। আমি কোনো জুনিয়রকে পাঠাবো কি? নিশ্চয়ই নয়, পাঠাবো না। আবার ধরো আমি দীর্ঘদিন ধরে স্পোর্টস বিট করছি, আমি ধরো অফিসে আছি, কোনো একটা খবর যদি হয় তো অফিস আমাকেই বলবে যে যশবন্ত আপনি যান, সেটা কোনো জুনিয়র ডেস্কের কাউকে পাঠাবে না। তেমনি ফুটবলেও 90 মিনিটের মধ্যে যে পেনাল্টিগুলো হয় বা কোনো দল আদায় করে পায়, দ্য বেস্ট প্লেয়ার অফ দ্য টিম পেনাল্টি নেবে, এটা উচিত বলে অন্তত আমি মনে করি। এবার আমারটা কারোর পছন্দ হতে পারে। ওই স্টেজে, নকআউটের এই স্টেজে খেলা 10 মিনিটের মাথায় ব্রাজিল পেনাল্টি পেল, সেই পেনাল্টি গোলকিপার দুর্দান্তভাবে সেভ করে দিল। গোলকিপার তার অ্যান্টিসিপেশনটা, সে কিন্তু একদম যেদিকেও মারতে যাচ্ছে ঠিক সেখানে ঝাঁপালো এবং ব্রিলিয়ান্ট সেভ। এই সেভগুলো না বাড়তি অক্সিজেন দিয়ে দেয় দলকে, এটাই হয়। এবং কালকে বেশ কিছু সুযোগ পেয়েছে ব্রাজিল, সুযোগ পায়নি বললে খুব ভুল হবে, কিন্তু কোথাও না কোথাও দল নিয়ে মনে একটু এক্সপেরিমেন্ট বেশি করে ফেলছিলেন বা আন্ডার এস্টিমেট ব্রাজিলের কোচ আনসেলত্তি, আমার এটা খেলা দেখে মনে হয়েছে। ঠিক ঠিক, এটা একটা গেল। আচ্ছা, এরপরের যে বিষয়টা, নেইমার মাঠের মধ্যে দেখলাম যে হাউতাস করা কান্না, আর হয়তো ব্রাজিলের জার্সি গায়ে নেইমারকে দেখা যাবে না। তিনি কি তাহলে মানে হয়ে গেলেন ট্র্যাজিক নায়ক? দেখো কিছুটা তো বটেই, কারণ তিনিও চেয়েছিলেন যে তার হাতে, কারণ দীর্ঘ 2 দশকের ওপর হয়ে গেছে এবং এই বিশ্বকাপ থেকেও ছিটকে গেল, তো আমরা 2030, অনেকটা লম্বা সময় কিন্তু ব্রাজিলে ওয়ার্ল্ড কাপ যায়নি। ব্রাজিল দেশটা বা আর্জেন্টিনা এরা বাঁচেই কিন্তু এগুলোর জন্য, এতটাই প্যাশনেট, অলিতে গলিতে বাড়িতে বাড়িতে দুয়ারে দুয়ারে ফুটবল, সেইখানে দাঁড়িয়ে এবং নেইমারের মতো একজন কিংবদন্তি তার এরকমভাবে বিদায় নেওয়াটা, যদিও তিনি ব্রিলিয়ান্ট পেনাল্টিটা মারলেন 90+ মিনিটে, যে পেনাল্টিটা হলো যেটাতে 2-1 করলো ব্রাজিল, অসাধারণ, কত ঠান্ডা মাথায় মারলো। তো বড় প্লেয়ারদের সুচারু এটাই কিন্তু গুণ। তুমি দেখবে মেসি, এরা না চাপটা নিতে জানে। আবার দেখো রবার্তো বাজ্জিওর মতো প্লেয়ার, তাও পেনাল্টি মিস করেছে। জিকো, সক্রেটিস, তাদের সময় তারা বড় প্লেয়ার, কাজে পেনাল্টি মিস হতে পারে, আবারও বলছি, কিন্তু কে চাপটাকে নিজে নিয়ে সেইটাকে পেনিট্রেট করবে, গোলে কনভার্ট করবে। 90 মিনিটসটা কিন্তু 90 মিনিটস, টাই ব্রেকার যখন গড়িয়ে যায় তখন কিন্তু সবটা তোমার হাতে থাকে না, ওখানে অনেকটা ভাগ্য চলে আসে। বড় বড় গোলকিপাররাও কিন্তু, থিবো কুর্তোয়া বলো, ম্যানুয়াল নয়ার, আবার ধরো নতুন করে অলিভার উঠে এলো, আমাদের ইয়াসিন উঠে এলো, হ্যাঁ, আমরা রাশিয়ার গোলকিপার পেয়েছিলাম লেভ ইয়াসিনকে, তারপর দীর্ঘদিন ইয়াসিন নামটা আবার গোলকিপারে শোনা যায়নি, তো সেটা উঠে এলো। কিন্তু কালকে ব্রাজিলের মতো খেলেনি সুচারু। আমরা যেটা এক্সপেক্ট করি যে সাম্বার একটা ছন্দ, সেটা কিন্তু কালকে দেখিনি, মিস ছিল, এটা মিস ছিল। আচ্ছা, একটা স্কোর লাইন যদি বলি, এমবাপে 7, হালান্ড 7, নেইমার 7, গোল্ডেন বলের দৌড়ে এই যে মেসি, এই যে 777, সেখানে কাকে এগিয়ে রাখছো? দেখো এই মুহূর্তে আমি এগিয়ে রাখবো কিন্তু এমবাপেকে, কারণ এমবাপে দেমবেলে জুটিটা কিন্তু মারাত্মকভাবে পেনিট্রেট, এবং ওভারঅল অ্যাজ এ টিম আমি বলছি ফ্রান্স কিন্তু এখনও খোলস ছেড়ে বেরোয়নি। সামনে একটা বড় ট্যাকেল কিন্তু মিশর, আমি জানি না আপনারা অনেকে হয়তো আমার থেকে বেশি ফুটবল বোঝেন, বাট এই লড়াইয়ের কথা কিন্তু আমরা প্রথম আরপ্লাসে আমি আর সুচারু কিন্তু বলেছিলাম যে কোবে ভার্দে, তারা কিন্তু কি লড়াই দিয়েছে আপনারা দেখেছেন। মিশরও কিন্তু 1 ইঞ্চি জমি ছাড়বে না। মানে এবার ধরো আর্জেন্টিনা মিশর, এবার ধরো যেভাবে নরওয়ে উঠছে, নরওয়ে হাল্যান্ড যেভাবে উঠছে, তুমি হাল্যান্ডকে তো একদম ছেড়ে দিতে পারবে না, উচিতও না। ও অলরেডি ধরো গোলে শট নিয়েছে প্রায় 18টা, 7টা স্কোর হয়েছে, মানে এরকম স্কোরিং এবিলিটি ওর, মাথাটাও মারাত্মক, ঠান্ডা। আবার এদিকে ধরো ইংল্যান্ডও পেরিয়ে গেল 3-2, কাজেই হ্যারিকেনের সামনেও সুযোগ আছে। কাজে প্রমাণ করার সুযোগটা কিন্তু বড় প্লেয়াররা বড় মঞ্চকেই বেছে নেয়। কাজেই মেসি,
এমবাপ্পে এবং হালান্ড 3-7। তবে আমরা অন্যান্য যেটা ওয়ার্ল্ড কাপে দেখি 6টা বা 7টা গোল করলেই কিন্তু গোল্ডেন বল বা গোল্ডেন বুট, এই ওয়ার্ল্ড কাপে কিন্তু সেটা না, কারণ দলও বেড়েছে, কাজেই গোলও বেড়েছে এবং যেভাবে গোল হচ্ছে নকআউট পর্বগুলিতেও পেনাল্টি ছাড়া, টাই ব্রেক ছাড়া, কোথায় গিয়ে দাঁড়াবে। তবে আশা করতে পারি যে কোনো একটা বিশ্বকাপে একক কোনো প্লেয়ার ডবল অঙ্ক ছোঁয়নি, অর্থাৎ 10, এইটা ছোঁয়নি এখনো পর্যন্ত। এইটা হয়তো এই ওয়ার্ল্ড কাপে ভাঙবে। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না, তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। এবার যেটা প্রশ্ন সেটা হচ্ছে, এই যে আর্জেন্টিনা এবং মিশর, এই যে লড়াই, আবার কি আমরা মানে কোনোভাবে কোনো ইকুয়েশনটা কি এমন দাঁড়াতে চলেছে ফ্রান্স এবং আর্জেন্টিনার ফাইনালে মুখোমুখি দেখা হতে পারে, নাকি এটা টু আর্লি টু সে? দেখো, টু আর্লি মানে যেভাবে গ্রুপ বিন্যাস হয়েছে সেক্ষেত্রে যদি ফ্রান্সও সব জেতে এবং আর্জেন্টিনাও সব জেতে, আবারও বলছি এই পর্যায়ে কিন্তু পর্তুগাল স্পেনের খেলা বাকি। অসম্ভব একটা কঠিন ম্যাচ হতে চলেছে। শুধু তো 90 মিনিটের নয়, শরীরের নয়, স্নায়ুরও যুদ্ধ, নার্ভের যুদ্ধ, মাথার যুদ্ধ, ট্যাকটিসের যুদ্ধ। কে কোন ফরমেশনে খেলবে, কখন ফরমেশনটা সুইচ ওভার করবে, কাকে পরিবর্তন হিসেবে নামাবে, নাকি রোনাল্ডোকে না নামিয়ে প্রথম থেকে রেখে দেবে যে পরে ইউজ করবে, তো এগুলো বলা মানে বাতুলতা। কিন্তু আমরা টিম বাই টিম যদি অ্যানালাইসিস করি তাহলে কিন্তু আবার বলবো আর্জেন্টিনার সামনে নিঃসন্দেহে আর্জেন্টিনা প্লাস পয়েন্ট, মানে 90-10 এরকম পার্সেন্টেজ জেতার। যে আর্জেন্টিনা জিতবে কি, হ্যাঁ অধিকাংশ লোক বলবে 90% জিতবে, কিন্তু ফুটবলে কিন্তু তোমার আলটিমেট হেড দিয়ে গোল করতে হবে, পা দিয়ে গোল করতে হবে, পায়ে বলে যে সংযোগটা প্রপারলি রাখতে হবে সুচারু। সালাহ কিন্তু অসম্ভব ধুরন্ধর একজন মানুষ, গোল মুখের সামনে কিন্তু সালাহ যদি পেয়ে যায় ওই 1:1 বা 2:1 ওর পক্ষে কিন্তু স্কোর করাটা কোনো ব্যাপার নয়। কাজেই মেসিদের কিন্তু পচা শামুকে পা কাটতে পারে এরকম একটা রেখে কিন্তু ব্রাজিলের খেলা থেকে শিক্ষা নেওয়া উচিত। এবং কোবে বার্দে যেভাবে ওর ডিফেন্সটাকে ওপেন করে দিয়েছে, দিয়ে দুটো গোল করেছে, সেকেন্ডটা তো ব্রিলিয়ান্ট। ওই গোল যদি মেসি বা রোনাল্ডো করতো, ফ্রন্ট পেজ আমরা গোটা ওয়ার্ল্ড জুড়ে লাফাতাম। হ্যাঁ, কিন্তু কঠিন লড়াই হতে যাচ্ছে, টান টান ফুটবল আমরা কিন্তু দেখতে চলেছি। অনেক ধন্যবাদ যশবন্ত। তো আমরা কথা বলছিলাম আমাদের সিনিয়র সাংবাদিক যশবন্ত বিশ্বাসের সঙ্গে, এবং ফুটবলের ট্রাম্প কার্ড ইতিমধ্যেই জমে উঠেছে। আপনারা অল্প দিনেই এই এপিসোডে যা রেসপন্স করছেন, কমেন্ট করছেন, লাইক করছেন, সাবস্ক্রাইব করছেন, বেল আইকনে প্রেস করছেন, আমরা অভিভূত। আমরা চেষ্টা করব যত নকআউটের শেষের দিকে আমরা যাব, শেষ 8 লড়াই আমাদের নজর থাকবে, সেমিফাইনাল এবং তারপর ফাইনাল, সেখানে আরও সূক্ষ্ম তীক্ষ্ণ বিশ্লেষণ আমরা রাখার চেষ্টা করব। আজকে ফুটবলের ট্রাম্প কার্ড এ পর্যন্তই। তবে অবশ্যই আপনারা দেখতে থাকবেন এবং অবশ্যই কমেন্ট করবেন, কারণ আপনাদের মন্তব্য আমাদের শিরোধার্য। আমরা আপাতত বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি হে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।